ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া দেখার জন্য। এরই মধ্যে বেশ কয়েকটি নির্বাচনী হাওয়ার পর্ব আপনারা দেখেছেন এবং এই অনুষ্ঠানে যারা আসেন তারা আসলে যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত অথবা একটি বিষয়ে তাদের মিল আছে, সেটি হচ্ছে তারা কেউ কেউ এই নির্বাচনের প্রথম ভোটার। আমরা কথা বলি নির্বাচন নিয়ে, নির্বাচনকে ঘিরে তাদের চিন্তা ভাবনা ছাড়াও আমরা মাঝে মাঝে তাদেরকে তাদের মনের ভাবনাও জানতে চাই। আজকে এরকম তিনজন আমাদের মধ্যে আছেন খালিদ মাহমুদ খান আবির। তিনি নাট্যকলার ছাত্র, অনেক লম্বা, সেজন্য আমরা বুঝে পাচ্ছিলাম না যে তাকে কার পাশে বসতে দেই, কিন্তু সে বসেছে খুবই প্রিয় একজন মানুষের পাশে। তিনি হচ্ছেন প্রার্থনা ফারদিন দিঘি, অভিনেত্রী। চলচ্চিত্রে, নাটকে তার এবং বিজ্ঞাপনে তার সদর্প উপস্থিতি। দিঘি ভালো আছেন? জি ভালো আছি। এবং তার পাশে আছেন শাকিল আনোয়ার। তিনি একজন প্রথিতযশা সাংবাদিক, দীর্ঘদিন বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেছেন, এই দেশেও সংবাদ মাধ্যমে কাজ করেছেন, একজন জ্যেষ্ঠ সাংবাদিক। এটা এখন নতুন চালু হয়েছে, জ্যেষ্ঠ সাংবাদিক, একজন গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমে দীর্ঘদিন আপনার অভিজ্ঞতা। আপনাকে দিয়ে আমরা প্রশ্নটা শুরু করি। এইবারের নির্বাচনে এবং নির্বাচনের আগে থেকেই কিছু বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে ভাষা। আমরা দেখেছি প্রচারণার ভাষার পরিবর্তন এসেছে, রাজনৈতিক ভাষার পরিবর্তন এসেছে, সমালোচনার ভাষার পরিবর্তন এসেছে, এমনকি কিছু কিছু ভাষা এসেছে যেটাকে বলা হচ্ছে এটা জেনজিদের ভাষা, যেমন পুকি, ডেলুলু এরকম শব্দ এসেছে। এখন কেউ কেউ বলছেন যে এতে করে একটা গ্যাপ তৈরি হয়েছে, মানে আমরা তরুণদের ভাষা বুঝতে পারছি না, তরুণরা আমাদের ভাষা বুঝতে পারছে না। আপনার কি মনে হয় এই যে সমালোচনাটা শুরু হয়েছে, কারণ কিছু কিছু আপত্তিকর ভাষা ব্যবহৃত হচ্ছে, আমি সেটা অনুষ্ঠানের স্বার্থে বলতে চাই না, আপনার কি মনে হয় আসলে কি নির্বাচনের ভাষা বদলে গিয়েছে? নির্বাচনের ধরুন প্রচারণাটা এখন দুভাবে হচ্ছে, দু জায়গায় হচ্ছে। ধরুন আমি 91 থেকে বাংলাদেশের নির্বাচন কভার করি অ্যাজ এ জার্নালিস্ট। সো তখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না তখন, আপনি জানেন আর কি, তাই না? তো তখন সমস্ত ভাষাই পলিটিক্যাল পার্টিগুলো সমস্ত তাদের এনার্জি খরচ করতো রাস্তায়, মাঠে, তাই না? আমরা পড়তাম পত্রিকায়, দেখতাম টেলিভিশন। সেই এখন বদলে গেছে। ধরেন আপনি বলতে পারেন যে গত 10 বছর 12 বছর বদলে গেছে। সোশ্যাল মিডিয়ার এক্সপ্লোশন হচ্ছে, এখন তো হিউজ ব্যাপার সোশ্যাল মিডিয়া। এবং সেখানে ধরেন সবচেয়ে বড় কথা ভোটার বদলেছে মানে সাংঘাতিক বদলেছে। আপনি এখন 4 থেকে 4.5 কোটি ভোটার বলা হয় আর কি, কেউ নির্দিষ্টভাবে জানে না, সুনির্দিষ্টভাবে 4 থেকে 4.5 কোটি ভোটার সংখ্যা হচ্ছে তাদের বয়স 18 থেকে 32-36 এই টাইপের এরকম। হ্যাঁ, তো তাদের একটা বিশাল অংশ প্রথমবার ভোট দিচ্ছে এবং তারা ইলেকশন প্রসেসের ভিতরে ছিলই না আগে কখনো, এই ভোটিং প্রসেসের ভিতরে। সুতরাং এটা বিশাল সংখ্যা, তাই না? এবং তারা কোথায় থাকে, তাদের কনজাম্পশন হয় কোথায়? সোশ্যাল মিডিয়া থেকে মোস্টলি। তারা মাঠে ঘাটে র্যালিতে যান না, কিন্তু র্যালিতে যান না, তাদের কনজাম্পশন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সুতরাং সোশ্যাল মিডিয়ার একটা ভাষা তো আছেই, সোশ্যাল মিডিয়ার একটা ভাষা আছে, সেইখানে একটা বড় ক্যাম্পেইন হচ্ছে। দলগুলো সেখানে আপনি দেখবেন যে জামায়াতে ইসলামের মতো দল সেখানে ক্যাম্পেইন করছে ধরেন গান দিয়ে, মিউজিক দিয়ে, এবং সেই মিউজিকের টিউনটা কি রক মিউজিকের টাইপের টিউন মনে হচ্ছে আমার কাছে, রক, র‍্যাপ, ব্লুজ, কিছু বাদ নাই, পল্লীগীতিও আছে। তো এটা মাঝে মাঝে অবাক লাগে যে জামাতে ইসলামী তাদের ক্যাম্পেইন করছে, ভাষা হয়তো রকের ভাষা না, কিন্তু টিউনটা তারা নিচ্ছে রক মিউজিকের, নানা মিউজিকের নিচ্ছে আর কি। তো সুতরাং বোঝাই যাচ্ছে এই রিয়েলিটিটা তারা বুঝতে পারছেন। তারা তো আসলে তারা অগ্রসর, মানে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদের ক্যাম্পেইনটা অনেক অগ্রসর ক্যাম্পেইন করছে। কিন্তু আপনি যদি মাঠের কথা বলেন, সেই মানে পুরোনো, আমি ধরেন গত 3 সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরছি। মানে 4-5টা জায়গায় ঘোরা হয়ে গেছে এবং সেখানে ভাষা বদলায় নাই, মাঠের ভাষা সেই আপনার এই চিৎকার, ধানের শীষ, মানে আপনার পাল্লা সব একই আছে, একই আছে সেখানে, কিন্তু কিছু তেমন কিছু বদলায়নি। কিন্তু দেখি, এর আগে ভোট দিয়েছেন? না, এর আগে ভোট দেওয়া হয়নি। ভোটার হয়েছে আরো আগে, কিন্তু ভোট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবার ভোট দেবেন? হোপফুলি ইয়েস। মানে প্রতিবারই চিন্তা করি যে ভোট দিতে যাব, কিন্তু যেটা হয় যে বাবা যেটা করে সকালে উঠে অনেক আগে ভোট দিতে চলে যায়,
তো আমার উঠতে উঠতে দেরি হয়ে যাওয়ার পর সবার আলসেমো ধরে যায়, আমাকে আর নিয়ে যাওয়া হয় না, আর দেওয়া হয় না। এইবার বাবাকে বলে রাখেন। হ্যাঁ, বাবাকে এবার বলে রেখেছি, প্রতিবারই বলে রাখি। তো বাবা বলেছে তাড়াতাড়ি উঠলে অবশ্যই নিয়ে যাব। তাহলে ঘড়িতে অ্যালার্ম? হ্যাঁ, থাকবে অবশ্যই, তাহলে আমরা এবার দিঘিকে প্রথম ভোট দিতে দেখব ইনশাআল্লাহ। তো ভোট দেওয়ার পরে আমরা দেখেছি যে এটা নতুন চালু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আঙুলের ছবি দিয়ে অমোচনীয় কালি। তো আমরা আপনার আঙুলের ছবি দেখতে পাবো ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব, যথাযথ চেষ্টা করব যে এই আঙ্গুলের ছবিটা দেওয়ার। ভাষা নিয়ে কিন্তু আমরা অনেক দিন থেকে কথা বলি এবং আমরা জানি যে আপনি একজন ভিকটিম, কিন্তু ভাষার ভিকটিম। যখন ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে আমাদের অভিনেত্রীরা যখন আসেন, দেখা যায় অনেক দুষ্ট লোক আসে এবং তারা নানান রকম কথাবার্তা লেখে। এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার একরকম ভাষা, আবার আমাদের সাধারণের ভাষা কিন্তু আরেক রকম। আপনার কি মনে হয় কেন এটা হচ্ছে? কেন মানুষের মধ্যে আপত্তিকর ভাষা ব্যবহারের প্রবণতা বাড়ছে? অথবা মাঝে মাঝে শুধু নারী বলেই তাদেরকে অনেক ধরনের ট্রলের শিকার হতে হয়? আমি এই জন্য বলেছি আপনি একজন ভিকটিম। অবশ্যই ভিকটিম, তো আমি অবশ্যই দেখেছি অবশ্যই ভিকটিম। এবং পোশাক নিয়ে কথা বলে, হ্যাঁ, যে কোনো কিছু, কিভাবে দাঁড়িয়েছেন সেটা নিয়ে কথা বলে, এভাবে কথা বললো কেন সেটা নিয়ে এইভাবে কথা বললো কেন সেটা বলে, আবার যেটা বলেন নাই সেটাও বলতে সেটা থাকে। হ্যাঁ, মানে যেটা বলিনি দেখা যাচ্ছে কমেন্টে আছে যে এটা বলে ফেলেছো, আমি শুনেছি। তাকিয়েছেন একজনের দিকে, বলে আরেকজন দিকে তাকিয়ে আছেন। এটা খুব হয়। তো দেখা যায় যে আসলে এই জিনিসগুলো আসলে কমেন্ট বক্সেই বেশিরভাগ দেখা যায়। যেই মানুষগুলো আসলে লেখে, আমার মনে হয় যে তারা হয়তো বা ফেস টু ফেস বলার ওই সাহসটা তাদের নেই, কিংবা আমার ফেসের সামনে বলবে, আমার সামনে এসে হয়তো বা সে একদম একটা ভিন্ন অ্যাক্ট করবে। সে হয়তো বা আমার সামনে ওই মানুষটাই না যেটা সে কমেন্ট বক্সে। আর কমেন্ট বক্সে যে ব্যাপারটা, যে তারা মনে করে আমি কমেন্ট করলে মনে হয় অনেক বড় কিছু হয়ে গেলাম, আমাকে এখন সবাই সাহসী বলবে, আমাকে বলবে আমি মুখের উপর বলতে পারি, মানে নিজেদেরকে একটা অন্যরকম একটা আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করে এইসব কমেন্ট করে। তো এই নির্বাচনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, যারা নির্বাচনে নিয়ে কথা বলছেন, টক শোতে কথা বলছেন, এদেরকে নিয়েও কিন্তু একই অবস্থা। এবং এখন তো মনে হচ্ছে যে এক ধরনের মনোযোগ সবই হচ্ছে কে কি বললো তার উপরে, কে কেমন কিংবা কার কি কাজ সেটা না নিয়ে কে কি বললো সেটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছেন। আপনার এলাকাতে আপনার প্রার্থীদেরকে আপনি চেনেন? মোটামুটি চিনি। ঠিক করেছেন কাকে ভোট দেবেন? নাম বলতে হবে না। এখনো ওভাবে ঠিক করিনি, চিন্তা করছি। কারণ আসলে যাদের দেখা যায় চিনি, তারা এবার অনেকেই আছে যে আসলে স্বতন্ত্র হয়ে গেছে, কিংবা যেটা ভেবেছিলাম যে এখান থেকে যাবে হয়ে গেছে আরেক জায়গা থেকে। তো একটু চিন্তা করছি যে আসলে কোন জায়গায় তাহলে ভোটটা দেওয়া উচিত। চিনি অনেককেই। খালিদ মাহমুদ খান, আপনি তো অভিনয় পড়াশোনা করছেন, জি, হয়তো সামনে কোনো একদিন অভিনয় করবেন, হয়তো। অভিনেত্রীর পাশে বসেছেন, এটা আমার আপনার সৌভাগ্য। কেমন লাগছে? আমি আপুর সাথে যোগাযোগ করব যে আপু দেখেন আমি একজন আছি, আমাকে নিয়ে করা যায় নাকি কোনো নাটক টাটক, কোনো আচ্ছা, অভিনয়। তো কিন্তু আপনি এবার প্রথম ভোট দিবেন। জি, আমাদের ভোট কেন্দ্রগুলোর দরজার যা সাইজ তার চেয়ে আপনি লম্বা। তা আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে আপনার প্রথম ভোট, আপনি ভোটের দিন নিয়ে কি পরিকল্পনা করেছেন? ভোটের দিন কোনো এক্সট্রা কিছু পরিকল্পনা আছে? হ্যাঁ, এক্সট্রা কিছু পরিকল্পনা বলতে গেলে একটু ভালো মতো সেজে গুজে যাব, যেহেতু প্রথম ভোট। আবার যেটা বললেন কেমন কিছুক্ষণ সাজগোজ? চেষ্টা করবো যে আমি ফর্মাল ভাবতাম পরা। মেয়েরাই সাজে, ছেলেরাও সাজে। না, ছেলেরা অবশ্যই সাজবে, কেন সাজবে না? কিভাবে আপনি রেডি হবেন? অবশ্যই ফর্মাল কিছু পরবো। আর যেহেতু আপনি বললেন যে প্রথম ভোটে যে আঙ্গুলের ছাপটা দেয়, তা আমিও ওরকম ঠিক করেছি যে একটু মানে স্কিন কেয়ারও করা যায় কেন, কারণ আমি একটু কালো দিকে। তো যদি ওটা যদি যায়, আপনি আঙুলটাকে আগে ঠিক করে নিন, আঙুলটাকে ঠিক আঙুলের করবো, ছবি দেওয়া যায়। কারণ যেহেতু কালিটা দেখতে হবে। আপনি আমাকে একটু বলবেন যে প্রথম ভোট এবং এই ভোটটা তো অনেক মূল্যবান, কারণ একটা পরিবর্তনের দিকে বাংলাদেশ এগোবে বলে আমরা বিশ্বাস করি। একজন ভালো প্রার্থী বা আপনার পছন্দের উপযুক্ত প্রার্থীর আসলে যোগ্যতা কি? আসলে যোগ্যতা বলতে গেলে আমার কাছে মনে হয় যে আমি ভোটার হিসাবে আমার প্রথম ভোটটা এবার আমি মানে ফিল করছি যে আমি দিতে পারবো, বা আমার ভোটের একটা মূল্য আছে। আমি ভোট হিসাবে আমার ভোটের অধিকার আমি আরো 3-4 বছর আগে পেয়ে গেছি, কিন্তু ওই সময় আমার কাছে মনে হয়েছে আমি গেলেও কি না গেলেও কি। কিন্তু এইবার মনে হচ্ছে গেলে লাভ হবে। এবার লাভ হবে কিনা সেটা পরের হিসাব, কিন্তু মনে হচ্ছে যে আমার একটা কিছু, আমার একটা মূল্য আছে, আমার ভোটটার একটা মূল্য হবে। আমি যেখানে দেওয়ার পরে তো পাবো যে আপনি কি প্রার্থীদের বক্তৃতা, বক্তব্য বা কোনো কথা কিংবা ফেসবুকে তাদের পক্ষে যে প্রচারণা সেগুলো দেখেন বা শোনেন? হ্যাঁ। কোন কথা ভালো লেগেছে আপনার? নাম বলতে হবে না প্রার্থীকে, কিন্তু আপনি বলতে পারেন যে কোন কথাটা আপনার ভালো লেগেছে, বা কার কার কথা, কি কি কথা শুনেছেন যে কথাগুলো আপনার মনে হচ্ছে ভালো। আচ্ছা,
সবার আইডিওলজির জায়গা থেকে তারা তো বলবেই। তারা বলবেই। এবং কিন্তু কোন কথাগুলো আপনার ভালো লেগেছে? আমার যেমন একটা কথা আমার কাছে খুব কোট করা ছিল, যে কোটটা আমার ভালো লেগেছে, যেমন যেটা আমি নাম বলতে পারি, আমার নাম নিয়ে নাম বলার দরকার নাই, তাহলে বলবে যে আমরা ওনার জন্য ভাষার ব্যবস্থা করেছি। এটা একটা সমস্যা যে নাম বললেও হয় এটা ট্যাগিং হয়ে যায়। এই বর্তমানে সমস্যা এটা আমার কাছে ট্যাগিং মনে হয়। একটা ভাষা, তাই এই যে না? ট্যাগিংটা যে এটা তো আপত্তিকর, তাই না? আমার কাছে আপত্তিকর লাগে একদিকে, আবার লাগেও না। কারণ মানে আমি যদি আমার কথাটা বলার পর যদি আমাকে মনে হয় যে এটাতে আমি ট্যাগ খেয়ে যাই, তো এই জিনিসটা তখন আমার কাছে মনে হয় যে তাহলে কি আমার কথার মানে বাক স্বাধীনতা যেটা নিয়ে আমরা এত কথা বলছি বা যেটার জন্য রেভলিউশন হয়েছিল, ভাষাটা আপত্তিকর বলি না, যে ট্যাগিং করে এই কাজটা তো এইটা ঠিক না। হ্যাঁ, এটা দরকার নাই। কিন্তু যদি সে মনে করে যে এই লোকটা সে মতদর্শে বিশ্বাসী, কিন্তু তার কথাতে কিন্তু এটাই বোঝা যায় যে হ্যাঁ হয়তো সে তার মতদর্শে বিশ্বাসী। তো যার কারণে আমার কাছে ট্যাগিংটা নিয়ে অতটা এখন গায়ে লাগে না, আগে একটু লাগতো। আপনি আমাকে বলেন কি কথা আপনার ভালো লেগেছে? আমার কথা যেমন ভালো লেগেছে যে সবার আগে বাংলাদেশটা, যেমন আমার কাছে এটা ভালো লাগছে যে একটা মানুষ যখন বলছে যে দেশ নিয়ে সে ভাবছে, সে আমি আগের একটা কথা আছে যে এই মানুষের বাংলাদেশ, এই মানুষের বাংলাদেশ, এই যে কথাটা, এইখানে আমার আপত্তি। তাই বাংলাদেশ কি তাই তার শুধু মানে মানে আপনি বলতে চান ভালো মন্দ সবাই মিলেই তো বাংলাদেশ, হ্যাঁ। ফলে কোনো ব্যক্তির বাংলাদেশ হতে পারে না, না, না। বা ভালোর বাংলাদেশ খারাপের বাংলাদেশও না, আসলে বাংলাদেশ সবার আগে। হ্যাঁ, তাই বাংলাদেশকে যখন আপনি ভালো মন্দ মিলেই আমরা সবাই এখানে থাকবো। অবশ্যই। এখন আমার মধ্যেও তো ভালো আছে, আমার মধ্যেও তো খারাপ আছে। এখন আমি যদি এখন সবসময় এটা কি পড়তে হবে যে আমি ভালো, আবার একজন মানুষের কাছে আমি দাঁড়ায় আছি, একটা জটিল দার্শনিক প্রশ্ন। শাকিল আনোয়ার ও বেশ একটা ইনক্লুসিভিটির কথা বলছে, বলেছে দেশে তো মন্দ থাকবেই, তাহলে ভালোর শুধু বাংলাদেশ কিংবা সৎ মানুষের শুধু বাংলাদেশ, ব্যাপারটা তার একটু আপত্তি আছে। সে বলছে যে বাংলাদেশই সবার আগে, ভালো মন্দ যেই থাকুক সবার কাছে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। না, স্লোগানগুলো খুব ইম্পর্ট্যান্ট। স্লোগানগুলো মানে এখন ধরেন নির্বাচনগুলো, আপনি ইভেন ম্যাচিওর ডেমোক্রেসিগুলোতেও যদি এখনকার ইলেকশনগুলো দেখেন, হ্যাঁ, সবসময় কিন্তু এগুলো আমি দেখেছি সবসময় এগুলো পলিসি ডিবেট হয়। হ্যাঁ, ট্রাম্পের যেমন পলিসি নিয়ে ডিবেট হয়। হ্যাঁ, আগে সবসময় ছিল কে ট্যাক্স বাড়াবে কমাবে, হ্যাঁ, এইগুলো নিয়ে কিন্তু তাদের ইলেকশন ডিবেটগুলো হতো। আপনি দেখেন সাম্প্রতিক সময় কি হচ্ছে, ইমোশন দিয়ে ইলেকশন জিতছে মানুষ। হ্যাঁ, একটা সাধারণ মানুষের ইমোশনটাকে ক্যারি করে এরকম একটা স্লোগান দিয়ে কিন্তু তারা ইলেকশন জিতছে, বুঝছেন তো? সেখানে কে কী দেবে, আমি দেখেন বাংলাদেশের ক্ষেত্রেও এই যে পলিটিক্যাল পার্টিগুলো নানা ধরনের প্লেজ করছে, তাই না? আমি অমুক দেব, সে বলছে আমি তমুক দেব, বিএনপি বলছে আমরা ফ্যামিলি কার্ড দেব, তাই না? ফ্যামিলি কার্ড দেব, অমুক করব। জামাত বলছে আমরা বেকার যুবকদেরকে চাকরি দিবে, ঋণ দেব। হ্যাঁ, আমি মানুষের সাথে কথা বলে যেটা বুঝি, এগুলো নিয়ে তারা বদার না, একেবারেই বদার না। একেবারে ধরেন গ্রামের গরিব মানুষ আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে দিলে ভালো, কিন্তু পরিষ্কার বলছে যে এগুলো দেবে কি দেবে না, আমরা সেটার ভিত্তিতে আমরা মানে ভোট দেব না। সেটার ভিত্তিতে ভোট দেব। কিসের ভিত্তিতে ভোট দেবেন? আমার যাকে ভালো লাগে তাকে ভোট দেব। এই কি জন্য ভালো লাগে? পুরনো জায়গায় আছে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। যাকে ভালো লাগে, সেই ভালো লাগার লোকটা হয়তো আমাকে কিছু দিতে চাইছে না, বুঝতে পেরেছেন? আর যাকে আমার ভালো লাগে না সে আমাকে অনেক কিছু প্লেজ করছে। হ্যাঁ, কিন্তু ভোট দেব আমি আমার যাকে ভালো লাগে, দ্যাট ইজ দ্য মানে আসল জিনিস। সুতরাং এই যে দলগুলো বলে আমি অমুক দেবো তামুক দেবো, এগুলো সাধারণ ভোটারদের কাছে কিন্তু আমার মনে হয়, আমার যেটা অভিজ্ঞতা, সেটা এইটার ভিত্তিতে তারা ভোট দেয় না। প্রথম কথা, তারা ট্রাস্ট করে না, রাজনৈতিক দলগুলোকে তারা ট্রাস্ট করে না, যে এগুলো বলছে বলার জন্য বলছে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে তাদের ফিলিংটাকে তারা গুরুত্ব দেয়, কে তার ভেতরে একটা ফিলিং তৈরি করছে। তারা তাদের পছন্দের মানুষকে যাকে ভালো লাগে তাকে ভোট দিবে, কে কি দিল না দিল তা দিয়ে তাদের মাথা। আমার তাই মনে হয়, এবং এটাই হয় আসলে। দেখি ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি প্রার্থী বাছাই করবেন কিভাবে? আপনার যাকে ভালো লাগে তাকে, নাকি যে অনেক কিছু দেবে বলেছে তাকে? আমি একটু আসলে এই জায়গাতে যদি বলি যে আমি একটু পার্শিয়াল, তাহলে আমি একটু পার্শিয়াল। আমি আসলে আমার সেক্টরটা নিয়ে আগে ভাববো, যে অভিনয়, শিল্প, মিডিয়া যে সেক্টরটা, এই সেক্টরটা কার কাছে সেফ, কে আসলে আসলে আমার মিডিয়াটা উন্নত হবে, কে আসলে আমার হলটা হয়তো বা বাড়ার সম্ভাবনা আছে, ফান্ডটা বাড়ার সম্ভাবনা আছে, 2টা সিনেমা বেশি প্রডিউস হওয়ার সম্ভাবনা আছে। আমি আসলে ওই জায়গাটাতেই ভাববো বেশি। সেক্ষেত্রে ব্যক্তির চেয়ে কি আপনি আসলে দলকে দেখবেন, যে কোন দল আসলে পরে এই দিকে তারা মন দিবে? কারণ আপনার এলাকায় ব্যক্তিত্ব সেরকম নাও হতে পারে, কিন্তু তার দল হয়তো এই কাজগুলি করতে পারবে। কিছু কিছু জায়গা দিয়ে তো আসলে দেখা যায় যে একা কাউকে দেওয়া যায় না, তখন দল বেঁধেই আসাটা হয়, যে
তাকে দিলে তার দলটা সহই সে আসবে। আবার অনেক সময় আছে এরকম যে আমি যদি একজনকে দিচ্ছি তার সাথে দল না থাকে তাহলে ওই একজন। এখন মানে চিন্তার বিষয় এইটা যে কাউকে একা এনে এটা সংস্কার করা সম্ভব নাকি দল এনে সংস্কার করা সম্ভব। দেখি আপনার সাথে আমরা একটা মজার খেলা খেলবো। আপনি যেহেতু অভিনেত্রী, আচ্ছা, আপনি একটা মার্কা আপনার নিজের জন্য ঠিক করবেন যে আপনি দাঁড়াতে চান, তাহলে আপনি মার্কা হিসেবে কি নিতেন? কারণ আমরা এই নির্বাচনে দেখেছি যে কেউ কেউ মার্কার জন্য অভিমান করেছে যে আমাকে এই মার্কা না দিলে আমি করবো না, হ্যাঁ, তো ইলেকশন করবো না। তো আপনি একটা মার্কা বেছে নেন প্রথমে। ময়না পাখি। ও, সেই ময়না পাখি। আচ্ছা আচ্ছা, কথা বলতে সেই ময়না পাখি আপনি যখন ছোট ছিলেন। হ্যাঁ, তাহলে আপনার পাখি হচ্ছে ময়না পাখি। এবার আপনি মনে মনে ভাববেন যে আপনি যদি ভোটে দাঁড়াতেন, ভোটারদেরকে কি বলতেন, এটা আপনি ঠিক করবেন। আমরা খালিদের সাথে কথা বলে আবার আপনার কাছে আসবো, জানবো যে আপনি ভোটে দাঁড়ালে কি বলতেন ভোটারদেরকে। তাহলে আপনার মার্কা হচ্ছে ময়না পাখি। খালিদ, আপনি হচ্ছেন ভোটার, এবং আপনি দেখি যখন সবার কাছে ভোট চাইবে আপনি একদম নিরপেক্ষভাবে বলবেন, এবং শাকিল ভাই আপনিও বলবেন যে দেখি আসলে এই প্রচারণা করলে ভোট পাওয়ার জন্য কনভিন্স করতে পারে কিনা আপনাদেরকে। খালিদ, আপনি এবার বলেন, ভোট তো আপনি এবার প্রথমবার দিচ্ছেন, জি, আপনি বলেছেন আপনি কেমন প্রার্থী চান, কেমন হলে আপনার ভাল লাগবে। এই যে জুলাই আন্দোলন হয়েছে, এবং জুলাই আন্দোলনের একটা অংশ তো বিরাট অংশ তরুণরা, তরুণদের কাছ থেকে আপনি এইবার যেরকম রাজনৈতিক প্রতিশ্রুতি আশা করেছিলেন বা রাজনৈতিক ভাষা আশা করেছিলেন, তারা যেভাবে বক্তৃতা দেবে আশা করেছিলেন, সেইটা কি তারা দিতে পেরেছে? আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে? না, পারে নাই। না। কেন পারে নাই? তার একটা বড় কারণ হচ্ছে যেহেতু জুলাইয়ের একটা অংশ আমিও জুলাইয়ে ছিলাম। তো জুলাই যে স্পিরিটটা না, মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে দিন যত যাচ্ছে যে ওই স্পিরিটটাতে উপর না আমরাই নিজেরাই দাগ লাগাচ্ছি। ওই সময় যে একটা বলিষ্ঠ কণ্ঠের থেকে আমরা বলতাম যে আমাদের অধিকার বা আমরা এখানে দাঁড়িয়ে আছি, সে জায়গাটা না কেমন জানি এখন হয়ে যাচ্ছে আমি, আমাদের আর নাই। মানে এই আন্দোলনের সময় তারা আমরা বলতে, হ্যাঁ, আন্দোলনের সময় তখন সবাই, আন্দোলনের সময় তখন কেউ কিন্তু বলেনি যে তুমি, তোমার, নাই, এটা না। আন্দোলনের সময় আমরা, কিন্তু যখনই সেটা কনভার্ট হয়ে গেল, দিন বদলাচ্ছে, সময় শেষ হচ্ছে, সময় আরো বাড়ছে, সেটা হয়ে যাচ্ছে আমি, আমার, আমাদের, আর নাই, আমি হব, আমার বাবা, আমাকে দাও, আমার এলাকা, আমি যাব ওইখানে। তো তাহলে যে স্পিরিটটা নিয়ে আপনারা যখন বা আমি যখন দাঁড়িয়েছিলাম, সেই স্পিরিটটা যখন আমি দেখতেছি যে সেটা নাই হয়ে যাচ্ছে, সেখানে ওই আগের জিনিসগুলাই আসতেছে, যে আবার ওই একই পাজলগুলো হচ্ছে, তাহলে মানে তখন আমার কাছে মনে হয় যে তাহলে আমরা কি আসলেই খালি ঘুরছি? আমাদের জীবনটা কি তাহলে আসলে সত্য যে একটা বৃত্ত, আমরা খালি ঘুরবো? এই জায়গাটা একটা আমার কাছে মনে হয়েছে। তাহলে এই বৃত্ত ভাঙার উপায় তো ভোট। আপনি যদি ঠিক জায়গাতে ভোটটা দেন তাহলে হয়তো বৃত্তটা ভাঙবে। আপনি কি মনে করেন যে আপনার এলাকায় ওরকম প্রার্থী আছে যাকে ভোট দিলে বৃত্তটা ভাঙবে? জি, আমি এটা মনে করি যে আমার এলাকায় বর্তমানে যারা প্রচারণা চালাচ্ছে, যারা প্রচারণাতে দাঁড়িয়েছে, আমি একটা বিরাট পরিবর্তন দেখছি, যেটা আমার কাছে খুব মানে সন্তুষ্ট জায়গা, যে হ্যাঁ আমি হয়তো এখন নতুন কিছু দেখছি আমার এলাকা নিয়ে। তা জনগণদের যে একটা দাঁড়ানো এখন বর্তমানে যে স্টাইলটা, এটা আমার খুব পছন্দ হচ্ছে। তারা যেমন আগে যে কয়েকটা নির্বাচন, সো কল্ড নির্বাচন দেখেছি, তো সেখানে আসলো দিল, হ্যাঁ যান, এরকম একটাই। কিন্তু এখন মানুষ জানতে যাচ্ছে যে আসলে আপনি যে আসছেন, আপনার আগে দল মানে যারা নেতারা আসতো, নেতারা বলতো আর মানুষটা শুনতো। এখন যখন হয় দুই পক্ষের কথোপকথন হয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ খালিদ। আমরা দিঘিকে একটা খেলা প্রপোজ করেছিলাম যে এই খেলাটা তাকে খেলতে হবে। সে মার্কা বেছে নিয়েছে ময়না পাখি। ময়না পাখি একটি ঐতিহাসিক পাখি, কারণ সে যখন ছোট্ট ছিল তখন একটা বিজ্ঞাপন করেছিল, সেইখানে তার ময়না পাখি কথা বলতে শিখেছিল। এখন সে ময়না পাখি মার্কায় সবাইকে ভোট দিতে বলবে। আমাদের তো ময়না পাখি নাই মার্কাতে, আমাদের নির্বাচন কমিশনে ময়না পাখি নাই। তাহলে আপনি এখন আমরা যারা আছি তাদেরকে আপনি ময়না পাখি মার্কায় ভোট দেওয়ার জন্য আপনি বলবেন, এমন ভাবে বলবেন যাতে আমরা ময়না পাখিতে ভোট দিই। এখন আমি তো আসলে স্লোগান ওভাবে দিতে পারি না, কিংবা ওভাবে গুছিয়ে বলতে পারবো না রাজনীতিবিদদের মতো, কিন্তু আমি কি পয়েন্টগুলো বলতে পারবো এইভাবে যে যেহেতু আমি আমার পরিচয় নিয়ে যাব যে আমি দিঘি, তো দিঘিকে মানুষ চিনেই হচ্ছে ময়না পাখির সেই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, এবং ময়না পাখির সাথে দিঘি মানে কোনো না কোনোভাবে এতটাই জড়িত
যে আমি যদি দিঘি বাদ দিয়েও বলি যে ময়না পাখিতে ভোট দেন, তাহলে মানুষ ময়না পাখির জন্যই এটা আসবে। আপনি মার্কা যেভাবে পছন্দ করেন, হ্যাঁ, কিন্তু মনে করেন আমরা আপনার ভোটার, আপনি আমাদেরকে বলবেন কেন আপনাকে আমরা ভোট দিব। তো এটাই বলছিলাম যে ময়না পাখির কাছে মানুষ এই জন্যই আসবে। এবং মানুষ যেমন ছোটবেলায় আমাকে দেখেছে যে যেহেতু ময়না পাখি দিয়ে আমার মানে টিভি পর্দা হোক কিংবা পর্দার সামনে আসা, রাজনীতি কিন্তু ভোটে জীবনেও জিতলে আমার আপনি কি করবেন? আপনাকে ভোট দিলে আমরা কি পাবো? আমার ময়না পাখি দিয়ে আমার রাজনীতি জীবনে আসা, এভাবেই বলবো। এবং শেষে বলবো যে ময়না পাখি অ্যাডের মধ্যে যেমন আমি বলেছিলাম যে ময়না পাখি আমার সাথে কথা বলে, আমার জনগণই আমার কাছে ময়না পাখি এবং তারা আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবে। এই সুযোগটা হয়তো বা আমি করে দিব এবং পার্সোনালি আমি তাদের সেই সমস্যার সমাধানও করার চেষ্টা করে দিব। এই প্রতিশ্রুতির ভিত্তিতে কেউ আপনার ভোট পেতে পারে? একদম নিরপেক্ষভাবে হয়তোবা বলবেন। না, কিন্তু আমার ইনস্ট্যান্ট এটাই মাথায় এসেছে। না, আমি হয়তো দিতে পারি, লজিক্যাল। আপনি একটু ব্যাখ্যা করবেন যে কোন জায়গাটার কারণে আপনি তাকে ভোট দিতে পারেন? না, তার 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 কথার ভেতরে আমি একটা অনেস্টি দেখতে পাচ্ছি, সততা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ অথেন্টিসিটি। তার মানে একজন প্রার্থীর অথেন্টিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আমি মনে করি অথেন্টিসিটি দেখেই দেবো। উনি যা বললেন সততার কারণে একটা ভোট পেয়েছেন, আপনি তাকে ভোট দিবেন? দিব না আমি। দিবেন না কেন দিবেন না? সে তো জনগণকে ময়না পাখি বললো, আমাকে ময়না পাখি বললে হয়তো আমি দিতাম। এটা কেন বলবে না তো? ও তো সবার কাছে ভোট চায়, শুধু আপনার একলা ভোট চায় না। এখন দেখা গেল আমার পিছন তো আপনি ভোটার হিসেবে একদম ভালো না, আপনি ভোটার হিসেবে আমরা আপনাকে নিলাম না। দেখা গেল আমার যে ফ্যামিলি আছে, আমি বললাম যে এটা ময়না পাখি বলতেছে, এটা তো হবে না, আমি তো বললাম যে না, পছন্দ হয়নি। আচ্ছা, আপনি আমার ভোটটা পাবেন তিনটা কারণে। একটা হচ্ছে আপনি নিজেকে অনেক ভালো, অনেক বড় কিছু এটা বলেন নাই। আপনি বলেছেন আপনি মানুষের কথা শুনবেন। মানুষের কথা শোনাটাই কিন্তু একটা বড় ব্যাপার। আমরা আমাদের নেতাদের কাছে পৌঁছাতে পারি না। নেতা হয়ে গেলে তারা আর আমাদের সাথে হাত মিলান না, বড় একটা গাড়ির মধ্যে বসে থাকেন, তাতে কালো কাচ থাকে এবং তখন তাদের পেছনে পেছনে যে মানুষগুলি হাঁটে তারা আমাদের মতো সাধারণ মানুষ না। তারা টেন্ডার, পারমিট, লাইসেন্স, টাকা পয়সা এইসব নিয়ে তারা সবসময় আলাপের মধ্যে থাকেন। তো আপনি সেসব কিচ্ছু বলেন না, আপনি শুধু আমাদের কথা শুনবেন বলেছেন। শুধু শুনবেন, এই কারণে আমি আপনাকে ভোটটা দেব। আপনি কিন্তু এখানে ভোটে জিতেছেন। হ্যাঁ, এবং আমার ধারণা যে আজকে যারা দর্শক তাদের মধ্যেও অনেকে দেখি দাঁড়ালে নির্বাচনে ভোট দিতেন হয়তো। আমরা শাকিল আনোয়ার যেটি আমাদেরকে বলেছেন যে একজন প্রার্থীর কাছে প্রথম বিষয়টি হচ্ছে তার কথা এবং কাজে স্বচ্ছতা আছে কিনা। তাকে যে ভালোই হতে হবে এমনটা নয়, তবে তিনি যা প্রতিশ্রুতি দেন সেটা স্বচ্ছ প্রতিশ্রুতি দেবেন এবং চেষ্টা যে করেছেন এটা আমাদের কাছে বুঝতে হবে। ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া একটা ছোট্ট অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি সেটি আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে আগামী 5 বছর বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের ভালো মন্দ, বাংলাদেশে এগিয়ে যাওয়া অথবা পিছিয়ে যাওয়া, সবকিছু নির্ভর করবে। আর আজকে যে তিনজন আমাদের এখানে এসেছেন, একজন অত্যন্ত অভিজ্ঞ একজন সাংবাদিক, একজন অভিনেত্রী এবং সে এক এক সময় এক এক চরিত্র অভিনয় করে, আরেকজন অভিনয় কলায় পড়াশোনা করছে, আর আমি বহুদিনের উপস্থাপক, আপনারা আমাকে চেনেন। কিন্তু বাংলাদেশের জন্য আমরা যখন সবাই ভোট দেব তখন একটা মানুষ একটা ভোট, ভুল জায়গায় ভোট দিলে এবং ভুল ভোটাভুটি হলে আমাদের একটা ভুলের জন্য হয়তো বাকি 3 জন এখানে কষ্ট পাবে। কারণ আমার ভোটটা দিয়ে হয়তো ঠিক হয়ে যাচ্ছে যে একজন ভুল মানুষ বিজয়ী হবে। আমরা চাই না সেটা হোক, আমরা চাই আমাদের এই অনুষ্ঠানের মতোই বাংলাদেশ সবার হোক, সবাই এরকম হাস্যোজ্জ্বল অবস্থায় থাকুক। কেউ ময়না পাখি নিয়ে নির্বাচন করুক, কেউ ময়না পাখি ডাক শুনতে চাক, কেউ বলুক যে সে সততাই পছন্দ করে, আর কেউ আমার মতো একটু পক্ষপাত করে। আমি এমনিতেও দিকে ভোট দিতাম, আপনাদের সবাই করে। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।